নমস্কার, শুভেচ্ছা আন্তরিকভাবে প্রত্যেককে। আমি উমাপদ কর অন্য কবিতার সম্পাদক সৌমিত বসু এবং অন্যতম সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায় আমাকে আহ্বান জানিয়েছেন এবং কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আজকে আমি কবিতা পাঠ করব। সৌমিত ইতিমধ্যেই আমার সম্পর্কে কিছু কথাবার্তা বলেছে এবং সৌমিত যখন আমাকে আহ্বান জানায় তখন বলেছিল, উমাদা, তুমি আমাদের সময়ের কবিতা নিয়েও দু চারটে কথা বলো। তো আমি সেটাও চেষ্টা করব। সৌমিত আমার যে পরিচিতি দিয়েছে তার মধ্যে আমি কয়েকটা কথা একটু সংযোজন করে নিতে চাই। যেমন আমার জন্ম এপারে হলেও, বহরমপুর মুর্শিদাবাদে হলেও, যদি শেকড়ের সন্ধান করতে হয় তাহলে আমার পূর্বপুরুষের ভিটে হচ্ছে ওপার বাংলায়, বিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ সাব ডিভিশনে। কেন কবিতায় এলাম, এই একটা ব্যাপার কিন্তু সব সময় থাকে। আমি কৃষ্ণনাথ কলেজ থেকে ফিজিক্সে অনার্স নিয়ে স্নাতক হয়েছিলাম। এমনই পরিহাস, পড়েছি ফিজিক্স বিজ্ঞান, চাকরি করেছি, ও আগেই বলেছে, বাণিজ্যিক ব্যাংকে, আর লিখেছি কবিতা আর কবিতা বিষয়ক গদ্য। এই যে অ্যাডভার্সিটি অফ লাইফ, এটা কিন্তু ৮-এর দশকের কবিতার মধ্যেও আছে। বাড়িতে একটা সাংস্কৃতিক পরিবেশ ছিলই ছোট বয়স থেকে। বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার, পড়াশোনা যেমন ছিল তেমনি একটা সাংস্কৃতিক বলয়ও ছিল। এবং আমি খুব ছোট্ট বয়স থেকে আবৃত্তি করার জন্য পাঠ্যপুস্তকের বাইরের কবিতা সম্পর্কে ওয়াকিবহাল হই এবং তার সঙ্গে আমার ওঠা বসা চলে। এবং এটাই আমাকে উদ্বুদ্ধ করে। যখন রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, এদের কবিতা আমি আবৃত্তি করতাম খুব ছোট্ট থেকে, তখন তারাই প্রথমে আমার কবিতার দরজা খুলে দিয়েছিল। কিশোর বয়স থেকে আমি বিতর্ক, এক্সটেম্পোর এসব করতাম। তাতে প্রচুর পুরস্কার পেতাম এবং বেশিরভাগই পেতাম কবিতার বই। সেটাও একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, শ্রাবস্তি করতাম জমিলের সঙ্গে যৌথভাবে, বেশি দিন চলেনি। তার অনেক পরে রৌরবের সঙ্গে জড়িয়েছিলাম 18 বছর। একটা সময় গিয়ে দেখলাম না, পারফর্মিং আর্ট নয় আমার। আমি তাই সমস্ত ছেড়ে দিয়েছি একমাত্র কবিতার টানে। তাই 7-এর দশকে আমার কবিতার শুরুয়াত হলেও আমি কিন্তু তখন যা লিখতাম আমি তৃপ্ত ছিলাম না। আমি যা লিখতাম, আমি দেখতাম সেগুলো আমার পূর্বজদের কবিতা হয়ে যাচ্ছে, আমার কবিতা হচ্ছে না। তাই আমার কবিতা লেখার জন্য আমি 5-6 বছর কিচ্ছু লিখিনি। সন্ধানে ছিলাম, পড়াশোনায় ছিলাম। 1979 সালে আমি আবার কবিতা লেখা শুরু করি। তখন থেকেই আমার প্রকাশ এবং বিকাশ, এবং মূলত লিটল ম্যাগাজিনে। তাই আমাকে 8-এর দশকের কবি বলে চিহ্নিত করে আমার বন্ধুরা। আমার সম্পর্কে তো বলল, আমার বই টই সম্পর্কে। তো আমি কবিতায় এইবার যাই। 30-32 বছর আগে আমি কিরকম লিখতাম, কি লিখতাম, তার জন্য
আমি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, যার রচনা কাল হচ্ছে 1988 থেকে 1996, সেই বই থেকে দুটো কবিতা পড়ছি। এত দেরি কেন? ড্রয়িং রুম লম্বা শুয়ে পড়ে বড় ঘরের মেঝে, বড় ঘর হাঁটু মুড়ে ড্রয়িং রুমের সোফায়, সাফসুত্র ঠাকুর ঘর নেমে পড়ে ডাইনিং স্পেসের ধুলো ঝাড়তে, আর স্পেসের সিলিংয়ে মেঘের মতো ভাসতে থাকে 6-7 খাটের ধোপ দুরস্ত বেড কভার। বেলাবেলি স্নান সেরে বাথরুম গেছে 14 মালিকি ছাতে, আর স্টোর কাম মা বাবার বেডরুমে হাওয়া খেলবে আশায় দক্ষিণের জানালা খুলতেই হু হু জলের ধারা নেমে আসে ছাদ থেকে। সন্ধে রাতে ডোরবেল বেজে উঠলে হাতের তেলো মুছতে মুছতে রান্নাঘর দরজা খুলে দাঁড়ায়, চটিজোড়া শীষ দিয়ে ঘরে ঢোকে। তখনই দ্বার দুলে ওঠে আর সাবেকি টিয়া বলে ওঠে, এত দেরি কেন? পরের কবিতার নাম বিশ্বরূপ 1। দাঁতের ফাঁকে ছোট সাপগুলো কিলবিল করে উঠতেই তিনি হাঁ করলেন। দেখা গেল গেওয়া গরানের সুন্দর বনটা, রয়্যাল বেঙ্গল, মৌমধু আর লোনা জল সহ ঢুকে যাচ্ছে মুখের ভেতর, আর এক পাশ থেকে বেরিয়ে আসছে দ্বিতীয় হুগলি সেতু, ফারাক্কা ব্যারেজ আর অজস্র ক্যানেল। তিনি থু করলেই স্কাই স্ক্র্যাপারগুলো বস্তি দুমড়ে দাঁড়িয়ে পড়ছে, আর ঘন প্রশ্বাসে মুখের কাছে গিয়ে দুলছে কালাহান্ডির মানুষগুলো। তিনি মুখ হাঁ করে হাসলেন, তো কেষ্টবিষ্টরা সব প্রশ্রয় প্রাপ্ত সেনার মতো একে টিপছে, ওকে মারছে, তাকে বলাৎকার। আর উৎসায় আর একটু বেশি হাঁ করতেই সমস্ত থার্মাল পাওয়ার স্টেশনগুলো বিকট শব্দে ফেটে পড়ল। অর্জুন চোখ বন্ধ করলেন, জোর হাতে বললেন, হে কৃষ্ণ, দয়া করে এবার মুখটা বন্ধ করুন। বছর 20 আগেই বা কি লিখতাম, সেটা পড়ছি একটা কবিতা আমার পরিযায়ী চলো বইটা থেকে। এটা 2096 থেকে 2004 সালের মধ্যেকার রচনা এখানে আছে। কবিতাটার নাম ছায়ার বিকল্প। ছায়ার বিকল্প এক ছায়া দাঁড়িয়ে থাকে, কি পাবলিক! জো হুজুর, মাছ কাটা, বাটনা বাটা সব এক হাতে, বর্ষাতি এগিয়ে দেওয়া, হেলমেট তুলে দেওয়া, কোনো ভুল নেই। বোবা, বলে না, শুধুই করে যায়। বধির, শোনে না, এমনকি গালাগাল। দরজা খোলে, বন্ধ করে, সোফা ঝেড়ে দেয়, ফ্যান চালিয়ে দেয় জোরে। কি পাবলিক! জানে ধর্ষিত হবে, তবু বিছানার চাদর পাল্টিয়ে দেয়। দাঁত চিপে ছায়া ক্রমে পাথর হতে থাকে। 8-এর দশকের কবিতা, অর্থাৎ আমার সময়ের কবিতা, এটা নিয়ে যদি কথা বলতে হয়, আমরা জানি বিংশ শতাব্দীর 60-এর দশকে বাংলা কবিতায় বেশ কয়েকটি আন্দোলন এবং আলোড়ন হয়েছিল, যেমন হাংরি, শ্রুতি, শাস্ত্রবিরোধী, নিম ইত্যাদি। কিন্তু এগুলো স্বল্পস্থায়ী ছিল, বেশি দিন টেকেনি, ফলে তার রেশ আজকে আর তেমন নেই। 7-এর দশকে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে একটা বিশাল আলোড়ন আমরা লক্ষ্য করেছিলাম। আমরা লক্ষ্য করেছিলাম স্বপ্ন আর বিপ্লব সম্ভাবনা, তার প্রভাব এসে পড়েছিল বাংলা কবিতায়, এবং সেটার জন্যই 60-এর যে আন্দোলন আলোড়নের যে বহতা, তা থেকে সরে এসে 7-এর কবিতা আবেগে, উচ্ছ্বাসে, স্বপ্ন সম্ভাবনায়
অনেকটা 50-এর গতিধারায় বইতে থাকে। স্বপ্ন যেমন ছিল তেমনি স্বপ্নভঙ্গও কিন্তু একই দশকে। বাংলা কবিতায় তারও প্রভাব পড়েছে এবং এর মধ্যেই স্তিমিত হয়ে আসা সময়ে স্বপ্নভঙ্গের বেদনা ও যন্ত্রণাকে সঙ্গে নিয়ে 8-এর দশকের শুরুয়াত। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংঘ ভাঙতে থাকে, জন্ম নেয় ইন্ডিভিজুয়ালিটির। এসবের প্রভাব বাংলা কবিতায় পড়ে। বিশ্বজোড়া একটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে আলোড়ন সৃষ্টি হয়েছিল তার ঢেউ বাংলাকেও প্রভাবিত করে এবং এই দশকের প্রকাশিত বিকশিত কবিদের মধ্যে তার প্রভাব পড়ে। ফলত 7-এর দশকের ধারা থেকে বিচ্যুত হয়ে অনেকটা পরীক্ষা নিরীক্ষার দিকে অগ্রসর হয় বাংলা কবিতা এই দশকে। 60-এর বেশ কিছু অভিজ্ঞতা তাদের ছিল, আর রেশও ছিল। বিভিন্ন পত্রপত্রিকায়, মূলত লিটল ম্যাগাজিনে, কোথাও গোষ্ঠীগতভাবে, কোথাও ইন্ডিভিজুয়াল দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটতে থাকে। স্থির কোনো লক্ষ্য না থাকায় বিভিন্ন চিন্তা ভাবনা ও অভিজ্ঞতার বিচিত্রতার কবিতা লেখা হতে থাকে। আর শুধু ভাবনাতেই নয়, পরিবর্তন আসে তার প্রকরণে, তার বিন্যাসে, তার উপস্থাপনায় এবং অবশ্যই ভাষায়। লক্ষ্যমুখী আবেগ সর্বস্বতার জায়গা দখল করে নেয় নির্মাণ প্রকল্পনা এবং নানাভাবে নানা বৈশিষ্ট্য মণ্ডিত হতে থাকে 8-এর দশকের কবিতা, যেটা আমি আর কয়েকটা কবিতা পাঠের পর আরেকটা অংশে গিয়ে আমি বলবো। আমি আমার অপর বসন্ত, যেটা মাত্র 6 মাসে লেখা হয়েছিল, মার্চ 2007 এবং আগস্ট 2007-এর মধ্যে, সেখান থেকে দুটো কবিতা পড়ছি। এই কবিতাগুলোর কোনো নাম নেই, অর্থাৎ অপর বসন্তই প্রত্যেকটির নাম। আমি 33 নম্বর কবিতাটা পড়ছি। কি লিখতে চাই জানালার কাছে বসে, জানালা জানে না। আমাকেই লিখি কিনা নিশ্চিত নয়, জানালার ধারে বসে থাকা কাক। কি লিখতে চাই বা পারি বুঝতে চায় সুপুরি গাছ। ওদের সঙ্গ বসন্তে ভেসে যাওয়ার আগে অনেক জরুরি। গাছ শুনল, কাক শুনল, গ্রিল জানালাও। কি যে লিখে গেছি এতকাল, ওদের মুখেই শুনুক মাইল পোস্টের কান। চুপচাপ থেকে যাওয়া বসন্ত, এবার তুমি বাতাস বয়ে জাগতে পারো, জাগাতেও। নিজেকেই লিখি কিনা জানার এর চেয়ে বড় প্যারামিটার আর কিছুই হতে পারে না। এই বইয়েরই 47 নম্বর কবিতাটা পড়ছি। অপর বসন্ত 47 নম্বর। সিঁড়ি ঘুমিয়ে নীলু, প্রতিটি ধাপে ঘুম, প্রতিটি ধাপে নীলু। একদানা পুঁতি গড়িয়ে পড়ছে ওর প্রতিটি পা ধা নিতে। সহস্র পুঁতি গড়িয়ে পড়তে পড়তে ধাপে ধাপে ধ্বনি উল্লসিত। গতি বাড়ল গড়ানোর, জল তরঙ্গ ঝালায় ঝমঝম হয়ে উঠল কান। ছবি আর ধ্বনি শুধু, ভাবনার কথা হোক না এবার। ঘুম ভেঙে ভেঙেই সিঁড়ি কিছু ভাববে না বলা চলে না। সে ভাবছে চটকা ঘুমের আড়ালে স্বপ্ন কিছু ছিল কিনা। পুতির যত না ভাব তার চেয়ে দৌড় বেশি, ফার্স্ট হতে হবে। সিঁড়ি বেয়ে নেমে আসছে 3টি ধারা, একটা জলের, একটা দুধের, আর একটা রক্তের। কোথাও ওভারল্যাপিং নেই। এবারে পড়ি আমার
ধনুক কথায় স্বর বইটি থেকে একটা কবিতা। এর যে রচনাকাল সেটা হচ্ছে সেপ্টেম্বর 2007 থেকে 2009। কবিতাটার নাম ম। হ্যাঁ, একটাই লেটার, একটাই অক্ষর, ম। শেষ পর্যন্ত কল্পনাই রেফার করল কল্পনাকে। দোলাচলের দুলুনিতে হাঁড়ি মুখ কালিঝুলি উড়িয়ে সাফ সূত্র উনুনে বসে গুনগুন কলি। চাল ফেলে দে বিশ্বাস, একসময় ফুটে ভাত কুসুম। কেন যে ভাতের কথাই আসে নষ্ট হয়ে যাওয়ার আগে, ভাত বুঝতে পারে না। ভ্যাপসা ঘেমে নে টকমুখ আমানি, রিকেটগুলোর কার্বন কপি দেশ মাটি। তোমাদের কাছের লোক, তোমাদের বলো ভালোবাসার ফিকিরবাজ। অর্ধেক নারী হতে হয় অন্তত একবার পোয়াতি। প্রথম প্রথম প্রচুর ওয়াকে স্বপ্ন বমি ফিরিয়ে ফ্যাকাশে। নীল আকাশে ঝুমকো পাড়া চাঁদ, গুঁড়ো চাঁদনি আলো, আলো নেমে এসে জনিমুখ ভরে দেয় অজস্র জলকণা। রে রে ভূমিষ্ঠ, হই হই ভূমি বাচ্চা, হো হো আনন্দানি। মানুষের মায়ের মম করে ওঠে মনস্ক মৌয়েরা। ফিরে আসি আবার 8-এর দশকের কিছু কথা নিয়ে। বাংলা কবিতার ক্ষেত্রে এই দশকে একটা মজার ঘটনা ঘটল। আবহমান বাংলা কবিতা ধারায় অনেক কবি যুক্ত থাকলেও তেমন কাউকে মিডিয়া বা বড় পত্রিকা, বাণিজ্যিক পত্রিকা তেমন তাকে নিয়ে শরগোল বা আহামরি, যাকে হাইপ বলা হয়, সেই হাইপ তুলল না, যেমনটা আমরা দেখেছিলাম 50-এর দশককে কেন্দ্র করে এবং 70 দশককে কেন্দ্র করে। দুর্ভাগ্য হলেও এটাই সত্যি বাস্তব যে ওই বাণিজ্যিক পত্রিকাগুলো, মিডিয়াগুলো ছাপ মেরে না দিলে আমরা তাকে কবি শিরোপা দিতে অস্বস্তি বোধ করি। তো যাই হোক, এই ঘটনাটা ঘটার ফলে বেশিরভাগ 80 দশকের কবির মূলত ঠাঁই হলো লিটল ম্যাগাজিনে, যেখানে স্বাধীনতা অবাধ স্বাধীনতা পেয়ে এই তারা বিচরণ করতে সুযোগ পেল। আরেকটা ঘটনা ঘটল, লিটল ম্যাগাজিনের গুরুত্ব অনেক আগের থেকে বেড়ে গেল। একটা প্যারালাল স্ট্রিম তারা তৈরি করে দিল, কারণ সেখানে চলল কবিতা নিয়ে নানা রকমের পরীক্ষা নিরীক্ষার কাজকর্ম। আর কলকাতার কেন্দ্রিকতা আগেই ভেঙে পড়ছিল, এবার তাতে জোয়ার এলো। মফস্বল শহরগুলো থেকে, এমনকি গ্রামগঞ্জ থেকেও কবিতার পত্রিকা এবং কবি আরও এগিয়ে এসে বিচিত্রতার দিকগুলো খুলে ধরল। আমার চোখে খুব সংক্ষেপে এই বিচিত্রতার মূলত দুটো লক্ষণ উল্লেখ করার মতো। 1 নম্বর হচ্ছে, আবহমান বাংলা কবিতার পরম্পরার প্রতি বিশ্বাস রেখেও স্বতন্ত্র উচ্চারণ, ভিন্ন ভঙ্গি, বিচিত্র ভাবনা, প্রচলিত কিছুর বদলে উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে কবিতা লিখছেন, অনেকেই লিখেছেন এবং লিখছেন। তাদের কবিতার লক্ষণগুলির মধ্যে আবহমানতার ছাপ স্পষ্ট থাকলেও এবং চিহ্ন থাকলেও নতুন কিছু, এমন কিছু তার মধ্যে আছে, দৃষ্টিভঙ্গি, প্রকরণ, চিন্তন, ভাবনা, যা আকর্ষণীয় এবং স্বতন্ত্র। 2 নম্বর, সংখ্যায় খুব কম হলেও কিছু কবি এই সময় প্রচলের বাইরে বেরোতে চাইলেন। এদের কবিতায় যে লক্ষণগুলো দেখা যায় তা খুব সংক্ষিপ্তভাবে বললে, প্রচলিত গড্ডল মিডিয়াবাহিত আবহমানকে অস্বীকার করে এগিয়ে যাওয়া,
বিষয় ভাবনার কেন্দ্রিকতাকে ভাঙা ও একরৈখিকতা থেকে বহুরৈখিকতার দিকে এগোনো, প্রচলিত ছন্দকে বর্জন করা, এমনকি টানা গদ্যে কবিতা লেখা, শব্দ নিয়ে খেলা, জোর শব্দ তৈরি করা, পানিং, নতুন শব্দ চয়ন, শব্দ সন্ধান, শব্দের উৎসব, ভাষা প্রকরণে বদল, সিনট্যাক্সে বদল, শব্দের ধ্বনিগুণকে কবিতায় শ্রাব্যতায় নিয়ে আসা, নিসর্গের চেনাশোনা বহির্জগতই শুধু নয়, তার গুণ, বস্তু নয়, বস্তুর গুণ আবিষ্কারের চেষ্টা, আর গঠন বিন্যাসে অবিন্যস্ত ভাবানা, মানে যাকে লজিক্যাল ক্র্যাক বলা হয়, আর কবিতায় গল্প, নাটক, বাণী, যুক্তি নির্ভরতা, কনক্লুশন টানার প্রবণতা পরিহার করা, আর আত্মকেন্দ্রিকতা বর্জন করে নৈরাত্যবাদিতা। এদের মধ্যে, এই দুজনের মধ্যে যেটা সাধারণ বৈশিষ্ট্য এই ৮-এর দশকে, সেটা হচ্ছে বিষয় ভাবনার কেন্দ্রিকতা ভাঙা ও এক রৈখিকতা থেকে বহুরৈখিকতার দিকে অগ্রসর হওয়া। ২ হচ্ছে ভাষা প্রকল্পের বদল বিভিন্নভাবে। ৩ হচ্ছে যে এই যে কবিতার যে গল্প, নাটক, যুক্তি নির্ভরতা, কনক্লুশন টানা এবং একটা এন্ডিং করে দেওয়া, এটার প্রবণতাও ৮-এর দশকের বিভিন্ন কবির মধ্যেই নেই বললেই চলে। আর হচ্ছে এই যে আত্মকেন্দ্রিকতা বর্জন করে নৈরাত্যবাদিতার দিকে এগোনো। মোটামুটি এটাই হচ্ছে আমার দেখা, আমার চিন্তায়। ব্যতিক্রম নিশ্চয়ই আছে, ব্যতিক্রম সব কিছুতেই থাকে, সুতরাং ব্যতিক্রমটাকে আমি ধরতে চাচ্ছি না, বরঞ্চ আমি এবার চলে যাব আমার কবিতায়। এটা আমি পড়ব নদীতে সায়ং ভেসে যায় আমার কাব্যগ্রন্থ থেকে। এটা রচনাকাল হচ্ছে মে 2010, সেপ্টেম্বর 2013। আমি একটাই কবিতা পড়ব এখান থেকে, কবিতাটার সেই নম্বর দিয়ে, কিন্তু মূল একটা নাম আছে, নেত্র নয় তিনে তাস, নেত্র নয় তিনে তাস, তার 17 নম্বর কবিতাটা আমি পড়ছি। যখন 3:2 = 2, যখন গেরিলা হাওয়া ইস্টু গ্রহণ সমান গ্রেক ক্রিকেট ভাই সকল, যখন ডলার ভার্সেস ডোমিনিয়ন বলতে তৈলাক্ত বংশদণ্ড, তিনের নামতা থেকে শুরু করা ধারাপাত সমান বর্ষে, সমান শীর্ষে সেন্সেক্স হাই হিল, একটু লজ্জা মতন হিপে কাপে গোড়ালিতে সীতা কেন সরণীর সরসিতে আটকে থাকবে আয়লা এলেও, তিনের পর 7কে কেমন বোকা বোকা মনে হয়, মনে হয় মিথের গরিমা থেকে পরিত্রাণ পেতে চায় 7 সাগর, 7 ভূ, 7 কাহন। এখানে ধারাপাতে চাষাবাদ, এখানে ব্যাকরণ রণে ভঙ্গ দেয় না, এখানে আঙুর ইস্টু আঙুর লতা গেয়ে গেয়ে ছেয়ে ওঠে, এখানে শুধুই ভার্সেস ভার্সেস ভার্সেস, আলবিদা যার নাম হতেও পারত। পরের কবিতাটা আমি পড়ছি আমার আলোর হাসুয়া কাব্যগ্রন্থ থেকে। আলোর হাসুয়া কাব্যগ্রন্থটার রচনাকাল হচ্ছে 2014 থেকে 2015 জুন পর্যন্ত। এখান থেকেও আমি একটাই কবিতা পড়ব। কবিতাটার নাম হচ্ছে দিওয়ানা। দিওয়ানা। কতদিন তোমায় লিখিনি শেষ বিকেলের লম্বা ছায়া, কতদিন পড়শিরা এসে বলেনি লা জবাব সান্ধ্য ভ্রমণ, দিন দিন ঘুমিয়ে থাকা দৈত্য পুড়ে খাক শহরের ইট কাঠে, অগুন্তি গিঁট ছাড়াই লাটাই এত সুতো ছাড়ল ঘুড়ি ছাড়াই, মরায়ের পাশে এসে বসল বুড়োর রূপকথারা,
কানাস থেকে বাতাসেরা চুল উড়িয়ে ফিরছে অভিসারে, দুহাত এবার আকাশ নিংড়ে তারা এনে দেবে কাঙালের পাতে, এক শান্ত মতো মা খুঁজে বেড়াবে তার সন্ততি। লুপ্ত কোনো ভাষা তার হারানো চটি খুঁজে ফিরছে লটবহরে, পাবে কি পাবে না যথেষ্ট উড়ান শেষেও বোঝা যায় না। ঘাট ফিরিয়ে দিচ্ছে পাল খাটানো নৌকার গলুই ভর্তি সংসার, কোথায় যাবে কোন মুলুকের সোনার খনির আকর। কতদিন তোমায় পড়িনি মুখে নিয়ে জন্মানো ঢিলে ঢালা চামচ, চোখের নেশার কিং খাবে কে রেখেছে ঘরা ভর্তি আহ্লাদ। কতদিন শস্য কণাদের গায়ে একবার হাত বুলিয়ে দেওয়া হয়নি। মধ্যরাত এই বেলা পোশাক খুলে নে, এমনকি অন্তর্বাস। আমি প্রায় শেষ পর্যায়ের দিকে এসছি। দু একটা কথা বলে আর কয়েকটা কবিতা পড়ে অনুষ্ঠান শেষ করব। নিত্য শিখি সবার কাছে, খোঁজে থাকি কবিতার খোঁজে, হয়ে আছে কিন্তু আড়ালে রহস্যময়ী, সর্বত্র আছে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, নিরাকার, বিমূর্ত, সাধনলব্ধ। আমার ভাবনায় যেন, চেতনায় যেন, মননায় যেন সারা জীবন মৃত্যু জড়িয়ে থাকে এই কবিতা আর কবিতার রেশ। প্রার্থনা এটাই। এবার পড়ব আমার আনারকলির তানপুরা, যেটা প্রকাশ পেয়েছে 2019 সালে, কিন্তু রচনা হচ্ছে জানুয়ারি 2015 থেকে জুন 2017। কবিতাটার নাম মাধুকরীর করি এবং এখানেও 24 নম্বর কবিতা। মাধুকরীর করি 24 নম্বর। ম্যাটার করে না বললে কেন যে ক্লিভেজ দেখিয়ে মলাট বন্দি করে ফেললে সূর্যটি আর উঠল না, ম্যাটার করে না। গতির সঙ্গে শুঁয়োপোকা মিশিয়ে দিলে ফাগুন কি আসে? আসে না, আসে না, আসেই না বুঝি। উঁকি ঝুঁকি চোখ আনারস কাঁটা, ঘাম চুলকোচ্ছে যখন নাভিতে গিরগিট ঝুলিয়ে দিলে ম্যাটার করে না। যা হওয়ার তা হয় না চুল ছড়িয়ে দিলে, দিলে তো পাতাল প্রবেশে এক দলা অন্ধকার। সিং দরজায় অনেকটা খোলা ঠোঁটে দাঁড়িয়ে ডাকলে খিরকির কানাচে, যেন শ্রাবণে পিছলে যাব, ম্যাটার করে না। বলো করে না ম্যাটার? পরের কবিতা শিরোনামহীন পুতুল থেকে পড়তে পারতাম, কিন্তু পড়ছি না, সময়টাও কমে আসছে। আসলে সৌমিত একটু দেরি শুরুও করলো দেরিতে। যাই হোক, আমার প্রকাশিতব্য কাব্যগ্রন্থ জানি না আদৌ কোনোদিন প্রকাশ পাবে কিনা, কিন্তু আমার ম্যানাস্ক্রিপ্ট তৈরি হয়ে আছে, নাম রেখেছি দূরের অদূরে। সেখান থেকে একটা কবিতা পড়ছি, নাম ভয়। এটার রচনাকাল হচ্ছে জুলাই 2017 থেকে নভেম্বর 2018। এই বইটার অনেকটা আতর হয়ে উঠেছে মনটা, ছড়িয়ে ছিটিয়ে চিলকিয়ে যাচ্ছি পোশাক ঝিলিকে। খুশি খুশি, খুশির বানভাসী অসাধারণ। আমাকে অসাধারণ অসাধারণ বলতে বলতে মাথা ঝুঁকিয়ে চলেছে পিঁপড়ের শাড়ি। এসবের কিছুই জানি না, আমার শুধুই হেঁটে যাওয়া অগম্যে গোবিন্দপুরও বলা যায়। নজর না কাড়া হাসির সঙ্গে ভয় পেঁচানো আগাগোড়া ছাতা এক, জরিমার শীত শীত লাগা ভাবে স্টিলের চোখ। সবাই এত প্রীত কেন তবে? কেন মাথা নামে ঘাড় বেয়ে না নামার দেশে? আমাকে ভীষণভাবে পড়ছে সবাই,
গিলে খাচ্ছে চোখের মণি। নিশ্চয়ই কিছু এমন দেখেছে সাপ কিংবা সর্পগন্ধা, প্রেত অথবা প্রমিথিউস, যাতে কেঁপে ওঠা ছাড়া গতিক নেই। আমি এটাকেই র্যালিশ করছি ভীষণভাবে, যদিও ভেতরে ভেতরে আমি ঘেমে নিয়ে উঠছিলাম। পরের কবিতাটা হচ্ছে, এটাও প্রকাশিতব্য কাব্যগ্রন্থ মাঝ বয়সী আয়না, নভেম্বর 2017 থেকে ডিসেম্বর 2018 মধ্যে লেখা। বদল হাওয়া 6। বাড়ির নাম বলাকা, চেনা অথচ অজানা। কতটা উল্লে জানলার কাজগুলো ভাঙবে না, এলোমেলো বাতাসের তোড়ে নিববে না সান্ধ্য প্রদীপ। নাম পাল্টে দেওয়াও যায়, যেমন বাঁশরি, বাজে সুরেই হয়তো হয়তো পাথরের চোখে ফসফরাস, চেনা অথচ অব্যক্ত। কোন তাল লয়ে বাজলে বজ্র নিরোধক জেগে ওঠে, ঘড়িটাকে ঘুম পাড়ায়। কলিং বেলের শব্দে ডানার ঝাপটানি, দরজাটা খুলে দাও বলাকা কিংবা বাঁশরি। শেষ একটা কবিতা পড়ি। এটাও একটা বই। এটার রচনাকাল হচ্ছে জুন 2020 থেকে সেপ্টেম্বর 2020। বইটার নাম রেখেছি চতুর্দশপদী। না, চতুর্দশপদী নয়, চতুর্দশপদী, অর্থাৎ 14টা লাইন না, 10 লাইনের কবিতা। প্রত্যেক লাইনে 14টা করে অক্ষর। তার 1 নম্বর কবিতা। চশমা না চোখ, কোথাও আলতো ঝুল, সরাতে সরাতে অক্ষরের চালচিত্র। নাচে খুশ আর রং বদলায় শুধু। দাগ কাটি, মুছি আরেকটা দাগ কেটে। নামেটা আশের লিকলিকে রেখাগুলো স্নান সারে নিজেদের চোখের তরলে। বহুদিনের চোখটা লাশ গ্রাফে শ্রান্ত, মৃত্যুর ডটরা একটা সংখ্যা মাত্র। ব্রোঞ্জ ভয়, রূপ সংশয়, সোনা মলি। চশমা চোখের ফাঁকে আজ ঝুল তোলে। অনেক কটাই কবিতা বললাম। আপনারা বলতে পারেন যে একদম কারেন্ট কোনো গল্প না, কারেন্ট কোনো 21 সালের কোনো কবিতা আমি পড়লাম না। 20 সাল পর্যন্ত আমি অনুষ্ঠান এখানেই শেষ করব। অন্য কবিতাকে আরেকবার আমার কৃতজ্ঞতা জানাবো সৌমিত এবং অরিন্দমকে। তারা আমার ভ্রাতৃপ্রতিম বন্ধু। আর আপনাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাবো। আমি যা বললাম বা কবিতা পড়লাম সেগুলো আপনারা সহ্য করলেন, শুনলেন, আমি খুশি হলাম। নমস্কার করি। সবাই ভালো থাকুন।